বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বিএনপি নেতা এবং এটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমদ ঠাকুর এবং আমার ডানে রয়েছেন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্ণধার এবং সাবেক সংসদ সদস্য বা জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ওসমান হাদির দাফন কালকে সম্পন্ন হলো জানাজা শেষে হত্যাকাণ্ডের শিকার এবং একই দিনে আরও শোকাবহ ঘটনা ঘটেছে দুটো। আমাদের 6 জন সেনারক্ষী যারা আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় নিহত হয়েছেন সুদানে, তাদের মরদেহ কালকে ঢাকায় এসে যদিও খুব একটা অন্যান্য সময় হলে যে ধরনের গুরুত্ব পেত এই সংবাদ সেটা পায়নি। একই সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের উপসেনাপতি একে খন্দকার তিনিও মৃত্যুবরণ করেছেন গতকালকে। সব মিলিয়ে এবং এই শোকের মধ্যে বেশ কিছু আতঙ্কের ঘটনা দেশের নানা প্রান্তে ঘটেছে। গণমাধ্যমের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে। প্রথম আলো ডেইলি স্টারের উপরে নিউজ সম্পাদক নুরুল কবির হেনস্থার শিকার হয়েছেন। সো পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এবং কেউ কেউ আবার ইতিমধ্যেই বিপ্লবী সরকারের দাবিও তুলেছেন। মিস্টার মোশাররফ আহমদ ঠাকুর। ধন্যবাদ জিলুর ভাই আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। আমি গত পরশুদিন যখন রাত্রে 10টার দিকে আমরা সংবাদটা পাই যে 10:45টায় মৃত্যু ঘোষণা করা হয়েছে, এবং তখন জানলাম যে এটা আগের দিন থেকেই সংবাদটা চালাচালি করা হচ্ছিল যে তারা লাইফ সাপোর্ট খুলে ফেলবেন কিনা। এবং মধ্যরাতে আমাদের প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা করলেন। ভেরি আনইউজুয়াল, আমরা আমাদের ইতিহাসে বোধহয় প্রথমবারের মতো। ভেরি আনইউজুয়াল। এবং আমার কাছে আমি দুটা ঘটনা জীবনে প্রত্যক্ষ করেছি প্রায় অনেক। এই যেমন 75-এর ঘটনাটা সময় আমি ক্লাস 7-এ পড়ি, এবং ট্রানজিস্টারে তখন রেডিওকে প্রায় সবাই ট্রানজিস্টারই বলতো। এই সবার উঠানে উঠানে ট্রানজিস্টার নিয়ে বসেছিল। তারপরে 81-এ যখন জিয়াউর রহমান মারা যান তখন আমরা ক্লাস ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই। এদিন আমাদের ফিজিক্স পরীক্ষা হচ্ছিল। দুপুরবেলা সংবাদটা আসে 11টা-12টার দিকে। তো আপনি তো জানেন ইউজুয়ালি পরীক্ষা হয় 10টা থেকে 1টা পর্যন্ত। তো প্রচণ্ড গরম। তো ওই সময়ের যে ঘটনাগুলি আমার খুব ভালো করে মনে আছে, যে ওইগুলি তো সাডেন, হঠাৎ করে ঘটনা। আর এইটা তো আমি 7 দিন আগে থেকে জানছিলাম যে কোনো সময় এই মৃত্যুটা হতে পারে। আমরা সবাই দোয়া করছিলাম যেন সে যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসে হাদি। তো আমার প্রধান উপদেষ্টার বক্তৃতা আমাকে খুব হতাশ করেছে। উনি বক্তৃতা করলেন না উস্কানি দিলেন। উনি বক্তৃতার সাথে সাথে ওনার উপাদান থাকবে যে এই দুর্ঘটনার পরের থেকেই অনেকে উস্কানি দিচ্ছিলেন বিভিন্ন বিষয়ে, অনলাইনে অফলাইনে, যে হাদির যদি কোনো কিছু হয় তাহলে কিয়ামত ঘটায় দেবেন, হাসরের ময়দান বানায় দেবেন। কিন্তু প্রধান উপদেষ্টার সুললিত বাণী মনে হচ্ছিল উনি বসন্ত সমীরণের আহ্বান জানাচ্ছেন। মৃত্যুকেন্দ্রিক যে কোনো দুর্ঘটনা হতে পারে ওনার আইডিয়ার মধ্যে ছিল না। আমার মনে হয় যে জাস্টিস আব্দুল সাত্তার, আপনার মনে আছে, জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনার পরপরই জাস্টিস আব্দুল সাত্তার বঙ্গভবনে সর্বদলীয় মিটিং ডাকেন। সর্বদলীয় মিটিংয়ে যে সিদ্ধান্ত হয় তারপরে রাষ্ট্রপতি একটা ভাষণ দেন, এবং সেখানে যে এইরকম ওনার বক্তৃতার আগের থেকেই শাহবাগে লোকজন জড়ো হচ্ছিল, এবং সেইখানে আপনি দেখবেন আনসারুল্লাহ বাংলা টিমের লোকজনও ছিল, জসিমউদ্দিন রহমানি সহ অন্যান্যরা ছিল, যাদের সম্বন্ধে অনেক কথাবার্তা আছে। আইন শৃঙ্খলা বাহিনী ওদেরকে কোনো বাধা দেয় নাই। এবং সেইখান থেকে এই শাহবাগ থেকে পর্যন্ত গেল, এই কাউরান বাজার পর্যন্ত গেল 2টা পত্রিকা অফিসের সামনে, কোনো বাধা কেউ দেয় নাই, কোনো বাধা কেউ দেয় নাই। তো
তো আমার কথা হচ্ছে যে প্রধান উপদেষ্টার বক্তব্যতে উস্কানি দিলেন না সবাইকে থামতে বললেন? রাষ্ট্রের সাথে তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন ওই বক্তৃতার মধ্য দিয়ে। রাষ্ট্রের দায়িত্বের সাথে তো কতগুলো দায়িত্বের সাথে রুলও থাকে, শাসনের প্রশ্ন থাকে। সেটা যদি বলেন তাহলে 16ই ডিসেম্বরে যে জাতির উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন তিনি, সেখানেও বা কতটা স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো কথাই ছিল না ওখানে। এবং আমি তো মনে করি যে গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আমরা যে 2টা বিজয় দিবস পাইলাম, বিজয় দিবস পাওয়া গেল, সেই 2টা বিজয় দিবসেই তো একটা দারুণভাবে কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। কারণ আমার মুক্তিযুদ্ধের মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গঠিত এই সেনাবাহিনী আমাকে রিক্লেইম করে বারবার আমার স্বাধীনতার কথা আমাকে মনে করিয়ে দেয়। তো এটা নাই। এবং তিনি তার বক্তৃতার পরপরই প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হলো। এবং সাংবাদিকদের ভিতরে রেখে যেভাবে ঘটনাটা ঘটেছে এবং এটাকে নিয়ন্ত্রণ করবার কোনো চেষ্টা দীর্ঘ সময় পর্যন্ত হয়নি, শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমার তো প্রথম কথা ছিল যে উনি তো জানেন 9:45টায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হচ্ছে, তার কয়েক ঘন্টা আগের থেকেই উনি জানেন না। কিন্তু শহরের এরকম কেন্দ্রস্থলে এরকম দুটো পত্রিকা অফিসে রাত্রে 12টা 1টা যখনই ঘটুক না কেন, 2টা 3টা, সেটা নিয়ন্ত্রণে আনতে যদি এত পরিমাণ সময় লাগে এবং সব ধ্বংস হয়ে যাওয়ার পরে, তাহলে আর কোথায় কি হবে? প্রধান উপদেষ্টা, আমি আপনি বলছি যে এটা কমন সেন্স বলে, কাণ্ডজ্ঞান বলে। যেখানে প্রথম আলো, ডেইলি স্টার, অনেক নিন্দুকেরা বলেন যে সরকারে তো সব প্রথম আলো আর ডেইলি স্টারের লোকজন। কাণ্ডজ্ঞান বলে যে উনি প্রথমেই রাখার কথা ছিল হোম অ্যাডভাইজার, হোম সেক্রেটারি, আইজিপি, চিফ অফ আর্মি স্টাফ। যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, এদেরকে ডাকবেন, ডেকে বলবেন যদি কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো ব্যত্যয় ঘটে তাহলে কি হবে। ওদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে, এবং নিরাপত্তা যারা বুঝেন, ওনার তথাকথিত নিরাপত্তা উপদেষ্টাকে ডাকতে পারতেন, খলিলকে ডাকতে পারতেন, ডেকে উনি ঠিক করবেন যে কী বক্তৃতার ফরম্যাট কী হবে। তো উনি বক্তৃতা দিলেন না উস্কানি দিলেন? তো তারপরে আমি বলবো যে এইটাতে হাদিকে মরতে হলো কেন? হাদিকে যারা তৈরি করেছেন, হাদির ঘর বাড়ি সমস্ত কিছু দেখলাম। হাদির সাথে অন্যদের একটা পার্থক্য আছে। যে ছেলেটি বলেছিল 5 তারিখের পরে যে হাতিয়াতে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে ভাঙ্গা যে ঘরটা সেটা হচ্ছে আমাদের। আর 10 মাস পরে সেই ছেলেটি বলল হাতিয়াতে সবচেয়ে যে বড় বাড়িটা এটা আমাদের। তো হাদির ক্ষেত্রে এইটা ঘটে নাই। তো হাদির যে বাড়িঘর সমস্ত কিছু, হাদির যে কভারেজ, এটা না কেউ তো তৈরি করেছেন তাকে। তারা যখন দেখেছেন হাদি বলছে জিয়াউর রহমান তার প্রেরণা, হাঁটতে হাঁটতে পা ফুলে যায়। জিয়াউর রহমান হাঁটতেন, মানুষের কাছে যেতেন, হাঁটার প্রেরণা সে জিয়াউর রহমানের কাছ থেকে পায়। সে যখন খালেদা জিয়ার অসুস্থতায় মিলাদ করে যে হায় আল্লাহ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মেরুদণ্ড বেগম খালেদা জিয়া, তাকে আপনি আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন, আমাদের মাঝে আবার সচল করে দিন। এইসব কথা বলার পরে এহসানুল হক মিলনকে যখন বলে সে তার প্রেরণা, এইসব যখন বলে, তো তখন ওদের মুঠার বাইরে যখন হাদি চলে গেছে, তখন হাদির মৃত্যু কনফার্ম হয়ে গেছে যে আমরা তৈরি করেছি এই জিনিস। খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং দেশপ্রেমের কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে, খালেদা জিয়াকে স্বাধীনতা সার্বভৌমত্বের মেরুদণ্ড বলে, শির দ্বারা বলে, তাকে তো বাঁচিয়ে রাখা যায় না। এবং এখানে এক ডিলে কয়েক পাখি মারার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখবেন 2:21 চর্চার সাংবাদিক বলেছেন 2:21 হাদি গুলিবিদ্ধ হচ্ছে। 2:30 বিভিন্ন প্রভাবকরা বলেছেন যে বুলডুজার নিয়ে শাহজাহানপুরের দিকে এগোতে হবে। তো এতে বোঝা যায় যে এদের উদ্দেশ্যটা কি হচ্ছিল, তবে উদ্দেশ্য সফল হয় নাই। আমি মনে করি আজকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, বলেছিলেন সুখ আজ শক্তি, গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্র ছাড়া কোনো মুক্তি নেই। আসছে এই যে ঘটনাবলীর সঙ্গে আরও অনেকগুলো প্রসঙ্গ আমি যেমন উল্লেখ করিনি, আমরা
উদীচী, ছায়ানট সহ বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনের অফিস ভেঙে দেওয়া, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা, ভারতীয় হাইকমিশনের যে চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার তার বাড়িতে আক্রমণ করা, মানে অনেকগুলো ঘটনা কিন্তু একই সময় ঘটেছে। নির্বাচন অফিসে আগুন কুষ্টিয়ায়, লক্ষ্মীপুরের একটা দুর্ঘটনা, ময়মনসিংহে একজন হিন্দু নাগরিককে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া। সো লক্ষণ কী আসলে বলছে বা কে কী চাইছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বোঝা যাচ্ছে? বা সরকারই আসলে এখানে কি করছে? সরকার নাই আসলে বাংলাদেশে এই মুহূর্তে কার্যত কোনো সরকার নাই। এটা হচ্ছে আমাদের রূঢ় বাস্তবতা। আছে তো অনেক। হ্যাঁ, শপথবদ্ধ কিছু লোক আছে যারা নিজেদের বাসস্থান রেখে প্রোটোকল নিয়ে খুব আনন্দে আছে। দেশের যা হোক, দেশের রক্ষা করার ইফেক্টিভ কোনো স্টেপ তারা নিতে চাচ্ছে না, পারছে না, করছে না, আগ্রহ নাই। চাচ্ছে না, না করছে না, না পারছে না, তিনটাই একসাথে। কেউ চাচ্ছে না, কেউ পারছে না, কেউ মানে করতে চাচ্ছে না। হাদি, ওসমান হাদি আমাদের সকলের প্রিয়। আমি তার ভিডিও আগে খুব বেশি দেখতাম না, গুলিবিদ্ধ হওয়ার পর তার অনেক ভিডিও আমি দেখেছি। তার কথার মধ্যে যথেষ্ট জোর ছিল, তার যুক্তিবোধের মধ্যে একটা বড় অংশের মানুষ সেই যুক্তিবোধ গ্রহণ করতো, আবার একটা বোধ করতো না। কিন্তু কিছু কিছু তার কথা খুব ভালো ছিল, যেমন ছিল যে আওয়ামী লীগের সমর্থক হলে তার দোষ কী, তাকে কেন মামলা দিবেন, তাকে পাশে বসান। আর বলেছিল প্রথম আলোর সামনে বসে আপনি কেন আন্দোলন করবেন, আর 10টা প্রথম আলো বানান। সে কখনো বিপ্লবী সরকারের কথা বলে নাই। তার মৃত্যুর ঘোষণার পরে আমরা দেখলাম হাই কমিশনে অ্যাটাক করা হলো। তার মৃত্যুর সাথে সরাসরি ভারতীয় হাই কমিশনের কী সম্পর্ক থাকতে পারে? কোথায় পেলেন সম্পর্ক? কোথায় তদন্ত রিপোর্ট? ওই যে রাষ্ট্র নাই, সরকার নাই, সরকার তার হত্যাকারীদের ধরতে পারে নাই। রাষ্ট্র সরকার এত গুরুত্বপূর্ণ একজন স্পটলাইট পলিটিশিয়ান যে ক্যান্ডিডেট, তার হত্যাকারীকে ধরতে পারেনি, এটা ব্যর্থতা। এবং ধরতে না পারার কারণে পরবর্তীতে প্রথম আলো অফিসে আগুন দেওয়া হলো। কি ভয়ঙ্কর! যে পত্রিকাটা বিগত সময়ে সেই সরকারের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিল, অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, লার্জেস্ট ভূমিকা পালন করেছে। যৌক্তিক বা অযৌক্তিকভাবে আমি বলবো যে এই অভ্যুত্থানের নায়ক হিসেবে যারা লাইমলাইটে এসেছেন নানা কারণে, নানাভাবে, তাদেরকে প্রমোট করেছে যথেষ্ট পরিমাণ। এবং আমরা যারা রাজনীতি করি, অনেক সময় আমরা অনেক অকওয়ার্ড সিচুয়েশন ফেস করি। প্রথম আলো, ডেইলি স্টার, এই ধরনের পত্রিকাগুলো আমাদের রিলেভেন্সি ধরে রাখে, সকল স্টেকহোল্ডার, সবার না, শুধু আমাদের না, সকলের। আপনি তাকে না আগুন দিয়ে দিলেন। ডেইলি স্টারে যখন আগুন দিয়েছেন, 30 জন সাংবাদিক উপরে উঠে চলে গেছে, সেখানে আমার পরিচিত ছিল। তারা 4 থেকে 5 ঘন্টা আটকে পড়েছিল। এই শাহবাগ থেকে ওই জায়গা পর্যন্ত যেতে 2 ঘন্টা সময় লেগেছে, আগুন দিতে 2.5 ঘন্টা সময় লেগেছে। কেউ আসেনি, আগুন দেওয়ার পর এসে তোয়াজ করেছে, আমাদের আর 20টা মিনিট সময় দেন, আমরা একটু ওদেরকে বাঁচাই। এভাবে রাষ্ট্র চলে? যারা আগুন দিচ্ছে তাদেরকে লাঠিচার্জ করতে হতো, অ্যারেস্ট করতে হতো, মানে এত নমনীয় হবার। এবং যদি আপনার জানারই কথা যে ওই দিন আগুন দিতে পারে, আপনি শাহবাগে ওদেরকে কন্টেইন করে দেন। হাদি নিশ্চয়ই এটা চায়নি যে আমার মৃত্যুর পরে প্রথম আলো অফিসে আগুন দেওয়া হোক। হাদির অসংখ্য নিউজ তো প্রথম আলোই ছাপিয়েছে। হাদি নিশ্চয়ই চায়নি ডেইলি স্টারে আগুন দেওয়া হোক। তারপরে দেওয়া হলো উদীচীর সাথে তো বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক আছে, এবং তারা বাংলাদেশের একটা কালচারাল ধারক বা ছায়ানটে, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া যাবে না। পাকিস্তান পিরিয়ডে যেমন রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিয়েছিল, সেরকম রবীন্দ্রসঙ্গীতের ধারকবাহক একটি জায়গায় আগুন দিয়ে দেওয়া হলো। তো কোন দিকে যাচ্ছি আমরা? কোন দিকে ডক্টর ইউনূস নিয়ে যাচ্ছেন? উনি কি বুঝতেছেন আমরা কোন দিকে যাচ্ছি? একটা সিরিয়াস কালচারাল এনহিলেশনের অ্যাটেম্প্ট হচ্ছে, যেটা সফল হওয়ার কোনো কারণ নাই। এবং আপনি যেটা বললেন, ময়মনসিংহে একটা হিন্দু ছেলেকে নবীনীয় কটূক্তির অভিযোগটা কিন্তু পরে আনা হয়েছে, মেরে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। কি নির্মম! আমরা তো নির্মম ছিলাম না, আমরা তো নির্মম কোত্থেকে হলাম? যারা এগুলো করছে তারা কেউ জুলাই চেতনায় বিশ্বাস করে না, তারা কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা কেউ রাষ্ট্রে বিশ্বাস করে না, ধর্মেও বিশ্বাস করে না, তারা মুসলমান না। গত এই 2-3 দিনে যে কাজগুলো যারা করেছে, আগুন টাগুন দেওয়া, তারা কেউ মুসলমান না। তারা একটা ভিন্ন ভ্রান্ত উদ্দেশ্যে এই কাজগুলো করছে বা কেউ করাচ্ছে। সেটার উদ্দেশ্য কি হতে পারে? কয়েকজনের মুখ থেকে বের হয়ে আসছে বিপ্লবী সরকার। হাদিও তো বিপ্লবী সরকারের কথা, মারা গেল হাদি, আপনি কথা বলছেন বিপ্লবী সরকার নিয়ে কেন? যোগসূত্র কি? অনেক আগে বলেছিলাম, জনাব তারেক জিয়া সফট পলিটিশিয়ান, শ্রদ্ধা করতে চান, ডক্টর ইউনূস স্যারকে অনেক শ্রদ্ধা করেন। ডক্টর ইউনূস স্যার গেছে, উনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে ইলেকশনে রাজি হয়ে গেছেন। তখন বলেছিলাম ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কিছু একটা ঘটবে।
এখন অ্যাঙ্কর বলেছিল কী করবে, আমি ভূমিকম্প হতে পারে, 7-8 মাস আগে বলেছিলাম। তো এখন ভূমিকম্পও আছে, আবার পলিটিক্যাল ধাক্কাও আছে, ভয়াবহ। আজকে হাদির জানা যায় যে বিপুল লোক সমাগম হয়েছে, করেছে, আবেগ থেকেই তারা আসছে। এবং একটা কাঠামো তো লাগে, আগে থেকে আসলেও সারা দেশ কাঠামোতেই থেকে আসছে। এসছে। তো সেই কাঠামোর যে দলটি বা যে শক্তিটি আছে, তারা তো বিএনপিকে হুমকি দিলে বিএনপি হুমকিতে সাড়া দিতে বাধ্য হবে। এবং তারা যদি বলে আমরা ভোটে যাব না, আমরা বিপ্লবী সরকার চাই, না হলে আমরা আন্দোলন করব, শহর ঢেকে দেব, তখন তো বিএনপি অকওয়ার্ড সিচুয়েশনে পড়বে। পুরো ঘটনায় দোষ ছাড়া, মানে এই গত 1-1.5 বছরে দোষ ছাড়া অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে বিএনপি। সালাউদ্দিন সাহেবকে ভুয়া গালি দেওয়া হয়েছে, কেন? ওনাকে ভুয়া বলার কি আছে? এই পুরো ঘটনায় ওনার দোষ কোথায়? এবং নর্মালি কেউ কিন্তু বিশ্বাস করে না যে এটা বিএনপির অপোনেন্টরা হাদিকে অ্যাটাক করেছে, এমনটা কেউ কিন্তু বিশ্বাস করে না। ওই যে বললাম, রাষ্ট্র নাই, রাষ্ট্র যদি একটা সুষ্ঠু তদন্ত করে কুইক একটা রিপোর্ট দিতে পারতো, প্রাথমিক হলেও, তাহলে মানুষ বুঝতো কোথায় কি হয়েছে। যখন আগুন লাগছে তখন রাষ্ট্র ঘুমিয়ে আছে, বহু পরে তাদের আগুনের দিকে গেল। এর ফলে যেটা এবং পরের দিন তারা বিবৃতি দিয়ে বলছেন যে এটা মানে অনেকে কারো কারো বিবৃতি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা আমাদের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করি, কিন্তু এটা দুঃখ প্রশ্ন প্রকাশ, হচ্ছে মানুষ যে সেখানে মারা যেতে পারতো, সেখানে দুঃখ প্রকাশ কি হবে? 140 এবং এদের মধ্যে কেউ কেউ আছেন যারা মবকে প্রেসার গ্রুপ হিসেবে আগে বলেছেন যে এরা মব না, প্রেসার গ্রুপ এরা। এবং আপনি 144 দিলেন না কেন? আপনার তো ক্ষমতা আছে, আপনি ক্ষমতা, আপনি সরকার বাহাদুর। অর্থাৎ আপনি নিজেও নিজেকে ব্যর্থ হিসেবে দেখাতে চাচ্ছেন, এবং দেখাতে চাচ্ছেন ইলেকশন করা সম্ভব না। এন্টার মেকানিজমটা আমার মনে হচ্ছে ইলেকশন না করার একটি বৃহৎ মাস্টার প্ল্যান। এবং সেখানে যেন তারিখ দিয়ে যখন আসবে 25 তারিখে, অবভিয়াসলি বিএনপির একটা অ্যামেজিং হাইপ আসবে। তবে তার জন্য অনেকগুলো কশন নোট দিয়ে দেওয়া হলো এই কয়দিনে। এই কশনগুলো মাথায় নিয়ে ওনাকে পলিটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করতে হবে। বিএনপির প্রবলেম হচ্ছে কোনো ঘটনায় তারা কিন্তু সঠিক বক্তব্য দিতে পারছে না। যখন তীব্র ভারত বিরোধিতা চলছে বাংলাদেশে, তারা না ভারতের বিপক্ষে বলতে পারছে না পক্ষে বলতে পারছে। সেম ফর হাদির মৃত্যুর কারণ নিয়ে কোনো কিছুই তারা কিন্তু তারা মাঝখানে আটকা পড়ে গেছে। রাজনীতিতে কখনো মাঝখানে আটকা পড়তে নাই। বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে, যদি তারা নিজের দলকে ক্ষমতায় নিতে চায়, দেশ বাঁচাতে চায়, তারেক জিয়া সাহেব দেশের প্রাইম মিনিস্টার হতে চান, মুক্তিযুদ্ধের সমস্ত শক্তি তাদের এক পতাকা তলে আনতে হবে। বৈধ যারা আছে, এখন এই মুহূর্তে আওয়ামী লীগের কথা বলবো না, বৈধ যতগুলো শক্তি আছে সবাইকে যদি একসাথে আনতে পারে, তাহলে এই কাউন্টার শক্তির সাথে তারেক জিয়া সমানে সমানে কথা বলতে পারবে। আই ডাউট আদারওয়াইজ তাকে অনেক ক্ষেত্রে সাবমিসিভ হতে হবে, অনেক আনজাস্ট কম্প্রোমাইজ মেনে নিতে হবে। ঠাকুর, ধন্যবাদ আপনাকে। দেখুন, ময়মনসিংহের যে ছেলেটির নাম দীপুকে পুড়িয়ে মারা হলো, হত্যা করে পুড়িয়ে মারা হলো। তো আমি যারা মুসলমান দাবি করে এই কাজটা করেছে, অনেক ঘটনা ঘটেছে, ছোট ছোট লক্ষ্মীপুরে একটা বাচ্চাকে কিভাবে মারা হলো। আপনি আমাকে বলেন যে ইসলামের প্রাথমিক যুগেও বা এরপরে খোলাফায়ে রাশিদিনের আমলেও কি এইরকম কোনো ঘটনা পাওয়া যায়? আপনি নুরাল পাগলার লাশ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দিতে হবে, এইটা কি পাওয়া যায়? তো আজকে উদিচি ছায়ানট আক্রমণ হলো, ভারতীয় হাইকমিশন সেমি আক্রমণের মুখোমুখি। আপনি প্রথম আলো, ডেইলি স্টার পুড়ে ছাড়কার হয়ে গেল, ফুটেজ আছে, 24 ঘন্টার বেশি তো পার হয়েছে, 48 ঘন্টা হতে চললো। ধরছে কাউকে স্পষ্ট ডেইলি স্টার ভাঙতেছে, এদের অসংখ্য ছবি আছে। ধরছে কাউকে? সরকার রাষ্ট্র বলে অবশিষ্ট কিছু আছে এখানে? আমি আরো ছোট কয়েকটা কথা বলতে চাই। দেখুন, এই যে ঘৃণা ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, ঘৃণার চাষাবাদ, এটা ডক্টর ইউনূস চেয়ে দেখছেন। তো এটা কি হইতে পারে? এখন হিন্দু মুসলমান, কয়েকদিন পরে মুসলমান কাদিয়ানি হবে। আপনি লিখেন এটা আগাচ্ছে কোন দিকে? মুসলমান কাদিয়ানি হবে, কাদিয়ানিরা অমুসলমান দাবি করো। তারপর আসবে মুসলমান শিয়া, এটা এদেরকে এখান থেকে বিতাড়িত করে দাও। তারপরে আসলো মাজার এবং সুফি এবং সুন্নি। এরপরে আসলো মারেফত শরীয়ত। এভাবে যে ঘৃণার চাষাবাদ যখন বিস্তৃত হতে থাকবে, ডক্টর ইউনূস মনে করছেন যে এটা এখনও ওনার মুঠের বিরুদ্ধে আছে, উনি খেলতে পারছেন। কিন্তু এই যে সাপ নিয়ে যারা খেলে,
সাপের কামড়েই এদের অধিকাংশের মৃত্যু হয়। সাপ নিয়ে খেলা ভালো না। ডক্টর ইউনূস সাপ নিয়ে খেলছেন। আমি ওনাকে সাবধান করে দিতে চাই, ঘৃণার চাষাবাদের মাধ্যমে ঘৃণা ছড়িয়ে দিয়ে, ঘৃণা বিস্তৃত করে বাংলাদেশের রাজনীতি কখনো স্থান করে নেওয়া যায় না। আপনি এই লাইন থেকে ফিরে আসুন। এটা হচ্ছে আমার বক্তব্য। আপনি রাষ্ট্র সরকারের প্রধান, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আপনার অধীনে সেনাবাহিনী, আপনার অধীনে পুলিশ, বিজেপি। আপনি প্রথম আলো, আপনি ডেইলি স্টার রক্ষা না করে আপনি ওদেরকে ফোন করবেন কেন? আর এই যে ফোন তো আমি করব, আমরা ফোন করব যে ভাই আমরা আপনার সাথে সলিডারিটি, আপনার সাথে আছি, আপনার সাথে আপনার সহমর্মী। এটা আমরা করতে পারি। আমাদের হাতে লাঠি নাই, পুলিশ নাই, বিডিআর নাই। শামীম সাহেব করবেন, শামীম পাটোয়ারি করবেন যে আমি আমি আইনজীবী, আপনাদের পক্ষে আছি ভাই, কোনো সাহায্য লাগলে ডাকবেন। আপনি এটা থামালেন না কেন? আপনি থামাতে পারেন নাই কেন? আজকে আমি আপনাকে বলি, পেনাল কোড অনুযায়ী যদি একটা মামলা হয় তাহলে 1 নম্বর আসামি হবে ডক্টর ইউনূস, প্রসিকিউটেড নাম্বার 1, নাম্বার 2 স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 স্বরাষ্ট্র সচিব, 4 এই আইজিপি। এইভাবে এরা হবেন। এবং আমি আপনাকে বলি যে আজকে ডক্টর ইউনূসকে আমি খুব ওনার ওয়েল উইশার হিসেবে বলছি যে আপনি দয়া করে সাপ নিয়ে খেলা বন্ধ করুন। 1-11 সময় আপনি খেলেছেন, 1-11 সময় খেলে মাত্র 6 তলা পর্যন্ত আমি একটা প্রশ্ন করতে চাই, সরকারের কি আর ক্ষমতায় থাকবার, যদিও ব্যারিস্টার পাটোয়ারি বলেছেন যে সরকার এক্সিস্ট করছে না, আর কোনো অধিকার আছে, রাইট আছে এই অবস্থা? একটার পর একটা ঘটনা ঘটছে, রাষ্ট্রকে আমরা কোনো জায়গায় দাঁড়াতে দেখছি না। ঘটনা ঘটে যাওয়ার পরে তারা বিবৃতি দিচ্ছে, অনেক সব শেষ হয়ে যাওয়ার পরে অ্যাকশান নিতে শুরু করেন তারা। না আপনি না, শামীম ভাইয়ের সাথে শামীম ভাই তো প্র্যাকটিসিং লয়ার, এবং প্র্যাকটিসিং লয়ার অনেক সুবিধা। বলছি না যে আপনি পদত্যাগের দাবি করেন, কিন্তু আমি তাদের মরাল দিক থেকে তাদের আসলে প্র্যাকটিসিং লয়াররা আদালতে যেভাবে দেখেন, আর আমরা যারা পড়ে আমরা ঠিক আমাদের দেখার বিষয়টা একটু থিওরিটিক্যাল, অনেক প্র্যাকটিক্যাল। কিন্তু হিসাবটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আরেকটা সরকার গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকার আছে। যতক্ষণ পর্যন্ত আরেকটা সরকার রিপ্লেস না করছে, আরেকটা সরকার কিভাবে হবে? কতগুলো পদ্ধতি, এখন বিপ্লবী সরকারের দাবি আছে সংবিধান অনুযায়ী সরকার আছে। তো এই যা কিছু সফলতা ব্যর্থতার দায় দায়িত্ব ডক্টর ইউনূসের। তো উনি ছেড়ে দিন, উনি রিজাইন করুন, বলুন যে আমার কথা পুলিশ শুনে না, আমার কথা সেনাবাহিনী শুনে না, আমার কথা বিজেপি শুনে না। উনি ছেড়ে দিন, দেখুন ওনার চেয়ে কেউ ভালো চালাইতে পারে কিনা। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সেই ব্যারিস্টার শামীমকে বসালেও এর চেয়ে ভালো চলবে, এর চেয়ে ভালো চলবে। আমি বলছি ওই জায়গাটাতে 3 মাস একটা রাষ্ট্রপ্রধানের বিষয়বস্তু বুঝতে আমরা 91-এ যথেষ্ট সাবালক। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, কোনো অভিজ্ঞতা ছাড়া, আপনি মনে করে দেখুন যে আমরা তখন জাস্ট প্রথম 6 জনের একজন। তো আমরা তো প্রথম খুব ক্লোজলি দেখছি। ম্যাডাম তো 3 মাসের মাথায় পুরো রাষ্ট্র ক্ষমতা বুঝে গেছেন, 3 মাসের মাথায় 100 ডেজ। উনি বলছেন আমাকে 100 দিন সময় দিতে হবে। 100 ডেজ মনে আছে, আপনি দেখেন 100 ডেজ অফ দি গভর্নমেন্ট। তো 100 ডেজের মধ্যে যদি একজন বুঝেন, একজন 45 এজের মেয়ে যদি বুঝতে পারে যে রাষ্ট্র ক্ষমতা পুরোটা, আপনি 15 মাসে বুঝেন নাই, তো আপনি ছাড়েন, এটা ছেড়ে দেন। ব্যারিস্টার, এই প্রশ্নটা অনেক সময় আলোচনা আমরা করেছি, বা আমি তো প্রায় নিয়মিতই, অনেকে আমার কাছে আমাকে এটার জন্য নানাভাবে তিরস্কারও করেন। আপনি কি আসলে নির্বাচন দেখেন ফেব্রুয়ারি মাসে? তফসিল দেওয়ার পরে যেভাবে হাতিকে হত্যা করা হলো, হত্যাকারীরা পালিয়ে গেল, এবং হাতির মৃত্যুকে ঘিরে যেভাবে গতকাল ভ্যান্ডালিজম হলো গত 2 দিন আগে, রাষ্ট্র যেখানে নাই, সরকার যেখানে, সেখানে ভোট কিভাবে হবে? আমি মনে করি বিএনপি স্ট্র্যাটেজিক্যালি ধরেই নিয়েছে এই সরকারকে দিয়েই কোনো রকম ভোটটা করাতে হবে। কোনো রকম শব্দটা রাজনীতিতে কিন্তু খুবই কোনো রকম যদি করাতে হয়, প্রশ্নটা মিস্টার ঠাকুরের কাছে আমার থাকবে, তাহলে আর আমরা
14-18 আর 24-এর সমালোচনা তাই। করব কেন? তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ভোট করার মতো লেভেল প্লেইং ফিল্ড, কন্ট্রোল, নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ, দৃঢ়তা, সদিচ্ছা, সৎ নিয়তই ছিল না এই সরকারের ভোট করার কখনো আসলে। কারণ ভোট করা মানে এই সরকারের বিদায়, নিজের বিদায়টা ওয়েলকাম করতে অনেক বড় মনের পরিচয় দিতে হয়, অনেক বড় মনের, যেটা শাহাবুদ্দিন সাহেবরা ছিলেন বা লতিফুর রহমান সাহেব ছিলেন বা হাবিবুর রহমান সাহেব ছিলেন। আমাদের 3টা সুবর্ণ টাইম, শাহাবুদ্দিন সাহেব কোনো কনস্টিটিউশনাল লেজিটিমেটি ছিল না তখন, 3 মাসের মধ্যে উনি সব কিছু করে ফেলছেন। একটা অন্যায় করেছেন জাতীয় পার্টির সাথে, যে এরশাদ সহ সবাইকে জেলে রেখেছিলেন, কিন্তু ভোট টোট করে সুন্দর পিসফুল ট্রানজিশন করে দিয়েছেন। হাবিবুর রহমান সাহেবের সময় 96 সালে, তখন তো আর্মি কু হলো, আর্মিকে ক্ষমতা দেওয়ার এগেনস্টে আর্মি কু হলো, রাষ্ট্রপতি ছিলেন তখন বিএনপির আব্দুর রহমান বিশ্বাস, উনি কিন্তু শপথ ভঙ্গ করেননি, উনি কিন্তু মেনটেন করে ধারাবাহিকতা রেখে সুন্দর মতো ট্রানজিশন করেছেন। 2001 সালে আওয়ামী লীগ ট্রানজিশন করলো এবং তারপরে ভোট হলো, সেই ভোট নিয়ে আওয়ামী লীগের অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু পিসফুল ট্রানজিশন হয়েছে। 2007-এ এসে ভিন্ন মাত্রার গভর্নমেন্ট আমরা পেলাম, 2 বছরের মধ্যে 300-400 আইন করা হলো, প্রচুর যেসব লোককে কখনো ধরাছোঁয়ার বাইরে ছিল তারা জেলে গেল, একটা নতুন ধারণা আসলো, এবং ট্যাক্স, আইনজীবী, ডাক্তার, বড় ব্যবসায়ীরা প্রথম সঠিক ট্যাক্স দেওয়া শুরু করলো 111 থেকে, এখনও সে ধারাবাহিকতা চলছে। কেউ যদি বলেন 111-এর অবদান কি, এই ট্যাক্স দেওয়ার অবদানটা, তারাও ভোট টোট করে সুন্দর ট্রানজিশন করতে সবাই পারলো, শুধু এই গভর্নমেন্ট পারলো না। এই যে 4টা ভোটের কথা বললাম, কোনো ভোটের 45 দিন আগের অবস্থা এমন না যে একটা পত্রিকা অফিসে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ এবং আর্মি চেয়ে চেয়ে দেখছে। যে ভাষায় পুলিশকে গালি দেওয়া হচ্ছে, যে ভাষায় আর্মিকে গালি দেওয়া হচ্ছে, যখন এই গালি দেওয়া লোকরা নিজেরা বিপদে পড়বে এবং পুলিশকে ডাকবে, তারা একদিন রিগ্রেট করবে আমি কেন আর্মিকে গালি দিয়েছিলাম। কারণ সব কিছুই বাউন্স ব্যাক হয়। আজকে যারা মব করছে তারাও মবের ভিকটিম হবে। এই বাংলাদেশের ইতিহাস এটাই বলে। আওয়ামী লীগের পতনের পরে ওই ইস্যুটা অলমোস্ট ডেড ছিল। আওয়ামী লীগের পতনের পরে ভারত ইস্যু ডেড ইস্যু। আওয়ামী লীগের পতনের পরে ভারত কি আওয়ামী লীগকে দিয়ে কমান্ডো পাঠিয়েছে, বা আওয়ামী লীগ কি ওখানে প্রবাসী সরকার গঠন করে নতুন করে শপথ নিয়েছে? মানে কেন ভারতের প্রতি রাগ? আওয়ামী লীগ চলে গেছে, ভারতও এটা মেনে নিয়েছে, ওয়েলকাম করেছে, এখন নতুনভাবে দেশ গঠন না করে বিভিন্ন সেগমেন্ট, ইসলামাইজেশনের কিছু সেগমেন্ট, আলট্রা ইসলামাইজেশন হচ্ছে, ইসলামোফোবিয়া শুরু হয়ে গেছে, ইসলামকে নিয়ে আসা হচ্ছে, 71-এর ন্যারেটিভস দেওয়া হচ্ছে। 71 বিরোধী একটা বিশাল অংশ বাংলাদেশকে একটা কনফ্লিক্ট ফ্রন্ট করতে যাচ্ছে। এটা বিষয়ে আমি একটা ভিডিও দেখলাম। পাকিস্তান প্র্যাকটিক্যালি এখন বিপদে পড়েছে, তার নিজের তৈরি আফগানিস্তানে তাকে যুদ্ধ করতে হচ্ছে, আর ঐতিহাসিকভাবে তো ভারতের সাথে যুদ্ধ করতে হচ্ছেই। এখন ভারতকে যদি বাংলাদেশ ফ্রন্টে বিজি রাখা না যায়, তাহলে পাকিস্তান ভারতের সাথে কখনো দাঁড়াতেই পারবে না, কারণ তার স্ট্রেংথ তখন বেড়ে যাবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা, গণতান্ত্রিক না করা, পার্লামেন্টারি ডেমোক্রেসি রেস্টোর না করা, কনফ্লিক্ট রাখা, এটার পিছনে বিশাল একটি অন্য কোনো দেশের স্বার্থ জড়িত। এর মধ্যে বিন্দুমাত্র বাংলাদেশের স্বার্থ নাই। যে কথাগুলো, যে আন্দোলনগুলো, যে হইচইগুলো এখন করা হচ্ছে, এটা আওয়ামী লীগের আমলে অ্যাবসলিউট যৌক্তিক। যখন আওয়ামী লীগ নাই, তখন এটার যৌক্তিকতা একটাই, এরা বাংলাদেশকে ধ্বংস করতে চায় অন্য কোনো উদ্দেশ্যে। আমি মনে করি কোনো দেশপ্রেমিক মানুষ মব করতে পারে না, কোনো দেশপ্রেমিক মানুষ পত্রিকায় আগুন দিতে পারে না, কোনো দেশপ্রেমিক মানুষকে পুড়িয়ে মারতে পারে না। দেশকে যদি আপনি ভালোবাসেন, দেশের মানুষ, দেশের সম্পদকে ভালোবাসবেন। সরকার দুঃখ প্রকাশ করেছে, আমি তো মনে করি প্রথম আলো এবং ডেইলি স্টারের সকলের বেতন 1 বছর সরকারের দেওয়া উচিত। প্রথম আলো কীভাবে চলবে, বাট আমি সেলুট করি প্রথম আলো এবং ডেইলি স্টার একদিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এটা অসাধারণ দৃঢ়তা। যারা এটা চালাচ্ছে, যে সাংবাদিকরা, তাদেরকে সেলুট। আজকে আমরা বিভিন্ন টক শোতে গিয়ে দেখি অনেকেই টিভি চ্যানেলে এসে বলে অমুককে ডাকছেন কেন, এটা সেটা। যেমন টিভি চ্যানেলটা তাদের বাবার, তারা করেছে, তারা বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক। তো একটা টিভি চ্যানেল করা, একটা পত্রিকা করা, এটাকে টেকসই করা বিশাল দক্ষতার বিষয়। সরকারের উচিত 1 বছর প্রথম আলো এবং ডেইলি স্টারকে ফুল ফান্ড দেয়া এবং তাদের বিল্ডিংটা রিফারবিশ করে দেওয়া, এখনই দরকার, লামসাম। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু সরকারের উদ্যোগ দেখছি না। অর্থাৎ যারা জুলাই আন্দোলনে ছিল, তাদের মধ্যে এখন 2টো ভাগ হয়ে গেল। একটা ভাগ প্রগতিশীল, দেশকে ভালোবাসে, দেশের গণতন্ত্র চাচ্ছে, স্ট্যাবিলিটি চাচ্ছে। আরেকটা ভাগ স্ট্যাবিলিটি চাচ্ছে না। যে অংশটা স্ট্যাবিলিটি চাচ্ছে না, তারা বাকি অংশকে আস্তে 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 কুরে খাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগের থেকে ওই প্রগতিশীল অংশটা, জুলাইয়ে অংশগ্রহণকারী অংশটা বেশি বিপদে আছে। তার মধ্যে বিএনপিও বিপদে আছে, বিএনপির একাংশও বিপদে আছে। আপনি দেখবেন যে বামপন্থীরা জুলাই আন্দোলন করেছিল, যাদের অসাধারণ ভূমিকা ছিল জুলাই আন্দোলনে, যারা বিএনপির সাথে ব্রডার অ্যালায়েন্সে আছে,
তারা অনেকেই চুপসে গেছে, আগের মতো জোর দিয়ে কথা বলছে না। তারা এই ইসলামাইজেশনের প্রেশারে পড়ে আস্তে 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 নিজেরা সংকুচিত হচ্ছে। এই সংকুচিত প্রগতিশীলতা, এই সংকুচিত ৭১, এটা তো একসময় সবাই রিভল্ট করবে এবং একসময় তো যুদ্ধ করতে হবে, হয়তো কোনো একদিন আবার যুদ্ধ করতে হবে ৭১কে নিয়ে। যে ৭১ হারিয়ে যাচ্ছে, আপনি কেন ৭১কে নষ্ট করে ফেলবেন? আজকে ওই যেটা আপনি বললেন, অনেক আর্মি অফিসার আসছেন, সেটাও তো আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। ৬ জন আর্মি অফিসার মারা গেছেন, বাংলাদেশের আর্মি অফিসার। তো সেখানে আমার মনে হচ্ছে পুরো জিনিসটা একটা কেন্দ্রবিন্দুতে হচ্ছে, কারণ সরকার তাদের সাথে আছে। সরকারি মেশিনারি, সরকারি ইনস্ট্রুমেন্ট এটাকে ইনস্টিগেট করছে। সরকারের দায় এড়াতে পারবে না। সরকার এগুলোকে থামাতে পারতো, থামাতে না পারার দায় কিন্তু অনেক। আপনি থামাতে পেরেও থামাচ্ছেন না, তার মানে আপনি এটার পার্ট, আপনি এটার বেনিফিশিয়ারি, এবং এর জন্য আপনাকে একদিন না একদিন দায় নিতে হবে। ইতিহাস কাউকে ছেড়ে কথা বলবে না, কখনো বলেনি। তো আমরা মনে করি ডেফিনেটলি সরকার এখন ডায়ালগ করা উচিত সকলের সাথে। হ্যাঁ, একটা টার্নিং পয়েন্ট হতে পারে 25 তারিখে জনাব তারেক জিয়া যখন আসবেন, স্বাভাবিকভাবে এটা অসাধারণ একটা হাইপ তৈরি করবে। আর তারেক জিয়া যদি প্রপার ওয়াইজম্যানস কাউন্সিল তৈরি করতে পারেন এবং তাদের সাথে কথা বলে সিদ্ধান্তগুলো নেন, কোনো মবের কাছে নত যদি না হয়ে, এবং বিএনপি তার স্ট্যান্ড নিতে হবে। রাজনীতি হচ্ছে স্ট্যান্ড নেওয়ার কাজ। রাজনীতি ঠিক অর্ধেক পক্ষে হ্যাঁ, অর্ধেক না, গ্লাসের অর্ধেক খালি অর্ধেক ভরার, ঠিক এটা কিন্তু রাজনীতি না। এরকম একটা ক্রিটিক্যাল টাইমে হি মাস্ট ফলো হিজ ফাদার। তার বাবা কিন্তু স্ট্যান্ড নিয়ে নিয়েছিলেন খুব দ্রুত। হ্যাঁ, তোমরা বুকে গুলি খাবা, পিঠে গুলি খাবা না। এবং উনি টেক ওভার করেছিলেন, যে করে হোক দেশ শান্ত করেছিলেন, কুগুলো দমন করেছিলেন এবং কঠোর হয়েছিলেন। যেখানে কঠোর হতে হয়েছে কঠোর হয়েছে। জিয়াউর রহমান কঠোর হয়েছিলেন শেষের ভাগে গিয়ে, যখন তার উপর 22টা অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হলো, সেই সময় গিয়ে উনি খুব কঠোর হয়ে গেলেন এবং সেগুলো নিয়ে অনেক কোশ্চেনও আছে। কিন্তু উনি কিন্তু দেশটাকে চালিয়েছিলেন এবং খুব মর্যাদাপূর্ণভাবে। জিয়া এবং এরশাদের সময় কোনো বর্ডার ইস্যু হয়নি। আজকে যারা ইন্ডিয়ান হাইকমিশনে অ্যাটাক করতে চায়, আমাদের বর্ডারে তো কোনো সমস্যা নাই, তাহলে আমরা কেন এখন একটা শত্রু রাষ্ট্রের সাথে বানাবো ইন্ডিয়াকে বা পাকিস্তানকে? আমাদের তো কোনো শত্রু দরকার নেই, এখন আমাদের এখন বন্ধু দরকার। যখন কেউ আমার ল্যান্ড অ্যাটাক করবে, কেউ আমার টেরিটরি নিয়ে নেবে, তখন আমরা সেখানে কোনো ছাড় দিব না। এর বাইরে বাকিগুলো তো ডিপ্লোমেসির বিষয়, আলোচনার বিষয়, সব কিছু আলোচনা করে ঠিক করতে হবে। তো সেখানে কিন্তু জিয়াউর রহমান এসে কিন্তু শান্তিরক্ষী বাহিনী এবং উলফা এখানে ভারসাম্য করেছিলেন, ওটা এরশাদ স্যার মেনটেন করেছিলেন। কই তখন তো ভারতের সাথে কোনো সমস্যা হওয়ার কোনো স্কোপই ছিল না। সেই ধারাবাহিকতা অনেক দিন চলেছে। এখন ভারত বিরোধিতাকে উস্কে দিয়ে এখানেও বিএনপি একটি বিপদে পড়েছে। তারা এই উস্কানিতে পাও দিতে পারছে না, আবার এটাকে ঠেকাতেও পারছে না। বাট বিএনপিকে আমার মতে খুব দ্রুত সময়ের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে। আমি আমি সেই প্রশ্নটাই করতে চাই যে বিএনপির মধ্যে এত জনসমর্থন পূর্ণ দল কেন পারছে না, এবং যেখানে আওয়ামী লীগ মাঠে নেই এবং বাকি সবাই, আমি তো দলমত নির্বিশেষে কতিপয় গোষ্ঠী বাদ দিয়ে সবাই তো বিএনপিকে সমর্থন করবার জন্য রেডি, কিন্তু বিএনপি কেন পারছে না? এবং আদৌ কি আপনি দেখেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, বা সেই নির্বাচন মানে খেলা না আর কি। নির্বাচন না মানে অবশ্যই খেলা না। এবং আমরা যে জিনিসটা চাই যে একটা যেন তেন নির্বাচন, যে কোনো ধরনের একটা নির্বাচন হয়ে যাক, এইটাও তো বিএনপির কাম্য হতে পারে না। কিন্তু অনেকে মনে করেন বিএনপি, যেমন পাটোয়ারিও খানিকটা ইঙ্গিত করছিলেন যে অনেকে মনে করেন সেটা যে বিএনপি হয়ে গেলে একটা নির্বাচন বিএনপি পাস করে যাবে, তারপর আমরা দেখব, ম্যানেজ করব। কিন্তু এইটা রিয়েলি খুব দুঃখজনক হবে। বিএনপির জন্য হবে, রাষ্ট্রের জন্য হবে, দেশের জন্য হবে, সব মিলিয়ে। এবং বিএনপি তো এখন মনে হচ্ছে যে পলিটিক্সটা তো বিএনপি কমান্ড করছে না, এখন ডিক্টেট করছে না, বিএনপিকে অন্য শক্তি আমার এই ক্ষেত্রে আমি আপনি বলছি যে এইখানে যত ট্যাগিংই হোক না কেন, যেটা হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে আছে যে জিয়াউর রহমানের সময় যে ভারতীয় হাইকমিশনারকে কিডন্যাপ করার একটা সমস্যাকে কিডন্যাপ করার একটা ঘটনা হয়েছিল, এবং ওই ঘটনায় 4জন নিহত হয়েছিল। মনে আছে নিশ্চয়ই ঘটনাটা? তো জিয়াউর রহমানকে এখানে একটা শক্ত ডিসিশন নিতে হচ্ছে। জিয়াউর রহমানকে একটা শক্ত ডিসিশন নিতে হচ্ছে যে জিয়াউর রহমানকে কেউ ভারতপন্থী বলে ট্যাগ দিবে কিনা, জিয়াউর রহমান এর চিন্তা করেন নাই। জিয়াউর রহমান তার দায়িত্ব পালন করেছেন এবং 4জন ওইখানে মারা গেছে, কিডন্যাপ তো হয়নি। তো আমার কথা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে আমি স্বাধীনতা 71কে ধারণ করি না, আমাকে স্পষ্ট সিদ্ধান্ত, আমার কথাটা হচ্ছে স্পষ্ট সিদ্ধান্ত,
এই ক্ষেত্রে কে কে আছো আমার সাথে ডাকবেন। যে যে আসে সে আমার বন্ধু, যে যে আসে না সেটা তার দায়িত্ব। তো আমি আপনাকে বলি যে রিয়েলি যে এখন একটা নতুন মেরুকরণের সময় আসছে, এই মেরুকরণটার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। এই মেরুকরণের দায়িত্বটা নিতে হবে এবং সমীকরণটা বিএনপিকে খুব ভালো করে বুঝতে হবে, নির্ভুল একটা সমীকরণ করতে হবে। গেল একটা। 2 নম্বর হচ্ছে যে এই যে ইন্ডিয়ার সম্বন্ধে যে কথাবার্তাগুলি, আপনি তো 50,000 টন চাল আমদানি নতুন অনুমোদন দিয়েছেন। 50,000 টন চাল আমদানি করার জন্য ভারত থেকে অনুমোদন দিয়েছেন। সেই সময়ে আমার প্রধান উপদেষ্টার ছাউপুনা যারা আছে তারা বলছে, হাসনাত আবদুল্লাহ বলছে যে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাত্তি দিয়ে বের করে দেন। রাষ্ট্র কি জমিদারি? এ তো মনে হয় জমিদার পুত্রের আস্ফালন, যে তিনি জমিদারকে বলছেন যে অমুককে আমাদের জমিদারির থেকে বের করে দেন। ডক্টর ইউনূস বা তার কোন প্রতিনিধির তো এই সম্পর্কে কোনো কথা শুনি নাই। তবে আমি শামীম ভাইয়ের সাথে এটা একমত যে বিএনপিকে স্ট্রংলি সিদ্ধান্ত নিতে হবে কে কি ট্যাগ দিল, এতে কিছু আসে যায় না। আমি বিএনপি পজিশন ক্লিয়ার করতে হবে, আপনি পজিশন ক্লিয়ার যেখানেই থাকেন না কেন, যেখানেই থাকি আমি আপনাকে বলি রাষ্ট্রের প্রশ্নে আমি খুব কঠিন হওয়ার পক্ষে। আপনার মনে আছে তিয়ানআনমেন স্কোয়ারের কথা? তিয়ানআনমেন স্কোয়ার যদি ঠিকমতো ডিল করতে না পারতো চায়না কি আজকে সারা পৃথিবীতে যে অর্থনৈতিকভাবে উত্থান হয়েছে, যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মনে করে চায়নাকে সবাই সারা পৃথিবীর, এটা কি হইতে পারতো চায়না তো এটা ম্যানেজ করেছে, চায়না ম্যানেজ করেছে। আমি মোকাবেলা করেছে বলবো না, দমন করেছে বলবো না, এটা চায়না ম্যানেজ করেছে। তো আমার কথাটা হচ্ছে যে আজকে বাংলাদেশে দেখুন 6 জন আর্মি, 6 জন শান্তিরক্ষীর লাশ এসছে, কোনো আলোচনায় নাই। ওরা কি বাংলাদেশের সন্তান না? বাংলাদেশের সন্তান না? ওরা কি বাংলাদেশের নাম উজ্জ্বল করে নাই পৃথিবীর বুকে? আপনি একে খন্দকার, আমার উপসর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক, সেই লোক মারা গেল। আপনি যে আমার একমাত্র ব্যক্তি আমার সারেন্ডারিং সেরেমনিতে যিনি উপস্থিত ছিলেন, সে মারা গেল, তিনি বাংলাদেশের জাতীয় বীর না, এবং তিনি তো হাসিনার সাথে শেষ পর্যন্ত ছিলেন না। তো আপনি সমস্ত কিছু কি আপনি একটা মেকিং গেমের মধ্যে, আমি আপনাকে বললাম যে হাদিকে যারা মেক করেছে তারাই হত্যা করেছে, হাদিকে যারা মেক করেছে তারাই হত্যা করেছে, হাদির কালচারাল সেন্টারের ফাইন্যান্সার যারা তারাই হত্যা করেছে, হাদির ফাইন্যান্সিয়াল সাপোর্ট যারা, ফাইন্যান্সিয়াল কি বলে যে প্যাট্রন, গিয়া দেখুন ওদেরকে খুঁজুন, ওদের মধ্যে হাদির হত্যাকারী আছে কিনা। কারণ হাদি তৈরি হওয়ার পরে হাদি বলেছে জিয়াউর রহমানের কথা। আপনি বলছেন যে এটা পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য হাদি হচ্ছে স্কেপগোট, জাস্ট বলির পাটা তৈরি করা হচ্ছে, পেলে পুষে এটাকে বলি দিয়ে দেওয়া হচ্ছে, এবং যাতে নির্বাচনটা পিছিয়ে যায়। আপনি দেখবেন যে আজকে অনেক কথা আছে। একজন সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, যাকে বলা হয়েছিল বাই চান্স এডিটর, তিনি বলেছেন যে হাদির রক্তের সাথে, হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন হতে পারে না। কেন? কেন? পৃথিবীতে অনেক কিছুই ঘটবে, নির্বাচন হবে, যুদ্ধের মধ্যেও তো আলোচনা হয়, যুদ্ধের মধ্যেও ট্রেনিং হয়, যুদ্ধের মধ্যেও আদর্শিকভাবে মানুষকে তৈরি করা হয়। তো আমার ডেমোক্রেটিক ট্রানজিশন এটা ঠিকমতো সম্পন্ন হবে না? হবে তো। হাদি তো ডেমোক্রেসির বিরুদ্ধে ছিল না, এইখানেই হচ্ছে হাদির সমস্যা। হাদিকে মরতে হচ্ছে, হাদি গণতন্ত্রের পক্ষে বলতে চেয়েছে। হাদি বলছে আমি এইবার যদি 50,000 ভোট পাই আমি জিতব না, যদি 50,000 ভোট পাই আমরা এরপরের বার 50 লক্ষ পাবো। আমি হাদি এটা বলেছে, তার স্পিরিটটা ডেমোক্রেটিক স্পিরিট। সে বলেছে জিয়াউর রহমানের কথা, খালেদা জিয়ার কথা, বিএনপির কথা বলছে। বিএনপিকে যদি ডুবিয়ে দেন তাহলে বিএনপির সাথে আস্থা দেশ ডুবে যাবে।
দেখুন আপনি ওর ইয়েগুলো টেনে টেনে দেখুন। তো এই যে কথাগুলি, এইগুলি যারা চেয়েছেন দেশকে অস্থিতিশীল করে নির্বাচনকে পিছিয়ে দেবেন, ওদের পক্ষে যাচ্ছিল না কথাগুলি, এই জন্য হাদিকে পড়তে হচ্ছে। ব্যবসা স্বামীতে পাঠাবে ডেমোক্রেটিক ট্রানজিশন আলট্রা ইসলামিক ট্রানজিশনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে রূঢ় বাস্তবতা। এবং বিএনপি সেটাকে কমব্যাট করতে পারছে না, কারণ এই ফোর্সটা অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স। ন্যাচারালি বিএনপি একটা অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স, আরেকটা অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের বিরুদ্ধে যেতে যাচ্ছে না। বাট বিএনপিকে মোবোক্রেসি, ৭১-এর পক্ষের অবস্থান, ইসলামাইজেশন ট্রানজিশনের বিপক্ষে অবস্থান, এগুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে। এবং রাজনীতি সুস্পষ্ট রূপরেখার খেলা। এখন একটা বিশাল অংশ ইসলামিক ভোটকে ক্যাপচার করেছে, সমর্থনকে ক্যাপচার করেছে, আর বাকিটা ফাঁকা আছে। তো বিএনপিকে সেই ফাঁকাটা ক্যাপচার করার চেষ্টা করতে হবে দেশের স্বার্থে, এবং সকলকে নিয়ে এটা ঐক্যমত করতে হবে। জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে নিয়েই ভোট করেছিল সেই সময়, বিতর্কিত ছিলেন এটা। এবং জিয়াউর রহমানের আমলেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করে। জিয়াউর রহমান ইন্ডিয়া ভিজিটও করেছিলেন মোয়ারজি দেশের সময়। তো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারও বাংলাদেশ ভিজিট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারও সেই সময় বাংলাদেশে এসেছিল। তো আমরা তো মনে করি সেই কালচারটা, জিয়াউর রহমান যখন সার্কের উদ্যোগ নেন, সেটা তো জিয়াউর রহমানের নিজস্ব চিন্তা, বাট এটাতে তিনি পাকিস্তানের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে পরামর্শ করে কনসেন্ট নিয়ে তারপরে এগিয়েছেন। সো জিয়াউর রহমান এরশাদের দেশ চালানোর ক্ষমতা বা রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধুর যে অসাধারণ ক্ষমতা, তার ধারে কাছে তো এই সরকারি কাউকে দেখছি না টোটালি। কত সীমাবদ্ধতা ছিল সেই সময়, কত ছোট ইকোনমি, কত ছোট আমাদের সেনাবাহিনী, কত পুলিশ ফোর্স, পঙ্গুর রাষ্ট্র, চাল কেনার টাকা ছিল না। তারপরেও তারা কিন্তু এই কাজগুলো সাহসিকতার সাথে করেছেন, কারণ তারা দেশপ্রেমিক ছিলেন। বর্তমান সরকারের দেশপ্রেমিক নাই, ইম্পোর্টেড দেশপ্রেমিক দিয়ে আসলে দেশ চলে না। দেশ চালানো শেষ পর্যন্ত রাজনীতিবিদেরই কাজ। তারা কিছু দুর্নীতি করতে পারে, কখনো অন্যায় করতে পারে, জেলে যাবে, আবার ঠিক হবে, আবার তাদের মধ্যে কেউ না কেউ দেশপ্রেমিক দাঁড়িয়ে যাবে। এই মডেলটা ফেল করলো টোটালি, আটারলি, মিজারেবলি, হোপলেসলি। এবং এই ফেইল্ড মডেল সামনে যে ট্রানজিশনটা তারা করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। সো আমরা একটা এনার্কি, একটা মাৎসন্যায় দেখতে পাচ্ছি সামনে। এই এনার্কি অ্যান্ড মাৎসন্যায় আমাদেরকে বহুদিন ভোগ করতে হবে। এবং যে বিভাজনটা সৃষ্টি করে ফেলেছে বর্তমান সরকার, সুস্পষ্ট বিভাজন, ৭১-এর পক্ষে, ৭১-এর বিপক্ষে। আওয়ামী লীগকে টোটালি বের করে দিতে হবে, জাতীয় পার্টিকে বের করে দিতে হবে। হ্যাঁ, তাদের বিচার হবে, বিচার হচ্ছে, আরও বিচার হতে পারতো। এই সরকারকে আরও 10টা মামলা বিচার করতে পারতো না? সরকার কিন্তু 10টা মামলা বিচার করেনি, কিন্তু বিভাজনটাকে উস্কে দিচ্ছে। এবং কিছুদিন পর পর একটা করে দাবি আসবে, অমুককে এক্সট্রাডিট করতে হবে, অমুক বাড়ি ভাঙো, অমুকের বাড়িতে আগুন দাও, অমুককে পিটিয়ে মেরে ফেলো। এবং সরকার চেয়ে চেয়ে দেখবে। এই ধরনের মবোক্রেসির মধ্যে একটা দেশ কখনোই চলতে পারে না। দেশ ধ্বংস হয়ে গেছে। এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখন তারেক জিয়া কী করবেন, এটা ইট টু সি। তো আমরা আশা রাখতে পারি, শেষ করে দিচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশে পলিটিক্যাল লিডারশিপে আমরা আর কোনো হোপ দেখি না। তারেক জিয়া সাহেব আসলে যে একটা হিউজ হাইপ উঠবে, সেটা দিয়ে দেশটাকে বাঁচাতে হবে। সো ফরমার ল মেকার, আইনজীবী ব্যারিস্টার শামীম, এবং আপনি সংবিধান পড়ান ছাত্রদেরকে। আমি একটু আপনাদের কাছে বুঝতে চাই, যেমন ধরেন যে সরকার যদি কোনোভাবে বিপ্লবী সরকারের দাবি জোরালো হয় বা একটা পরিস্থিতি তৈরি হয়, অথবা কোনো কারণে এই সরকার আসলে পারছে না, কারণ অনেক রকমের এই উপদেষ্টার পদত্যাগ দাবি, ওই উপদেষ্টার না, একটা আরেকটা যদি জটিল পরিস্থিতি তৈরি হয়, তাহলে সংবিধানের সমাধান কি আছে? একটা তো কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যু অলরেডি আছে। আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে সংবিধানের ভেতরে থেকে কোনো কী ধরনের সমাধান? না, বিপ্লবী সরকারের প্রশ্ন, সংবিধানের ভিতর থেকে কোনো সমাধান নাই। এটা ব্যারিস্টার শামীম তো নিশ্চয়ই আর বিপ্লবী সরকার সমর্থন করেন না, জানো না। আমি বলতে পারবো না। আমি বলছি যে সংবিধানের ভিতরে, মানে আমি বলছি যে এই সরকার যদি এক্সিস্ট না করে, না করতে পারে, টিকে থাকতে না পারে, ইলেকশনও না করতে পারে, সংকট সমাধানের উপায় কি? না, এক্সট্রা কনস্টিটিউশনাল বহু সমাধানের ব্যবস্থা আছে, বহু সমাধানের ব্যবস্থা আছে। এখন যদি কেউ যদি এই সরকারকে থ্রো আউট করে, যদি কেউ যদি ডিক্লেয়ার করে যে, এবং এটা যদি কেউ চ্যালেঞ্জ না করে, তাহলে বাই ডিক্লারেশন উনি সরকার। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশের একটা স্বাধীন আর্মি আছে, স্বাধীন দেশের উপযোগী আর্মি আছে, এবং একটা সরকারের এক্সিস্টেন্সের প্রশ্নে আর্মির মান্যতা একটি বড় কোয়েশ্চেন। আর্মির মান্যতা,
আমি আপনাকে বলি কোনো বিপ্লবী সরকারকে এই আর্মি মান্যতা দিবে না যদি ওই রকম কিছু স্কোপ চেষ্টা করে, মিনিমাম স্কোপ থাকতো, তাইলে 5ই আগস্টেই একটা বিপ্লবী সরকারের উদ্যোগ হতো। এখানে আর্মির পৌরোহিত্যে পুরো যে বিষয়টা আর্মির পৌরোহিত্যে হচ্ছে এইটা হতো না। তো আমি মনে করি আপনাকে টোটালটা এখনও টোটাল পরিস্থিতিটা আর্মির নিয়ন্ত্রণে আছে। কারণ আমি আপনাকে বলতেছি যে তিয়ানানমেন স্কোয়াডের ঘটনাটার ম্যানেজমেন্টটা আমি বললাম যে এইখানে কয়টা লোক ইসলামী যে এক্সট্রিমিস্ট, ইসলামী উগ্রবাদী যে চেহারাগুলি আমি দেখেছি এই 2 দিনে, এদেরকে আর্মি দমন করা এটা 30 মিনিটসের ব্যাপার, 30 মিনিটের ব্যাপার, 30 মিনিট। আমি 7ই নভেম্বরের মধ্যে খুব ভালো করে পড়াশোনা করি। তাহলে মানে আর্মি এটা এখন পর্যন্ত আর্মি এটা করছে না, অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন করছে না এই কারণে যে আর্মি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণ এবং সরকারকে তারা এখনো পর্যন্ত সরকার যা চাইছে তার বাইরে যাচ্ছে না। আর্মি এই সরকারকে দিচ্ছে, সুযোগ দিচ্ছে। মানে সরকার চাইছে না বলে তারা করছে না। হ্যাঁ, সরকার চায় না বলে তারা করছে না। আমি একবার স্পষ্ট বলি যে জ্যোতি বসুর, আমি এটা বারবার বলি, কেন বলি, জ্যোতি বসুকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার পশ্চিম বাংলায় কেন সেই দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা হয় না? বলছে জ্যোতি বসুর সরকার দাঙ্গা চায় না, এই জন্য হয় না। আমি আপনাকে বলি, সরকার যদি গত পরশুদিন রাত্রে সরকার চাইতো যে প্রথম আলো পুড়বে না, প্রথম আলো পুড়তো না। যদি চাইতো ডেইলি স্টারে আগুন লাগবে না, ডেইলি স্টারে আগুন লাগতো না। ডেইলি স্টারে আগুন যারা দিবে একটা লোক ফিরে আসবে না, একটা লোক ফিরে আসতো না। আমি আপনাকে বলছি, আমি সরকারে থাকলে আমি তাই করতাম যে আমার কথার বাইরে যদি ডেইলি স্টারে আগুন দিবে কেউ, ওইখান থেকে একজন লোক ফেরত আসবে না, একজন লোক ফেরত আসবে না, হয় জীবিত অথবা মৃত সরকারের কাস্টডিতে থাকবে যারা আগুন দিতে গিয়েছে। তো এই জন্য আমি আপনি বলছি সরকার এবং আমরা বিবৃতি দেখলাম কিন্তু আমরা দেখলাম না যে কোনো অ্যাকশন। এত সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হয়েছে অনেক ফুটেজ, যে নুরুল কবিরকে যারা আক্রমণ করলো সব ভাইরাল, কিন্তু সব চেহারা বোঝা যায় স্পষ্ট, আপনি বলেন অ্যাকশন নাই, কোনো অ্যাকশন নাই, ধরছে না। তো আর্মির বক্তব্য, আমার আইডিয়া যে আর্মি, আপনাকে আমি এখানে বলছিলাম যে শামীম ভাই এখানে আছেন, আর্মি অ্যাক্ট 1952-তে আছে যে কোনো ব্যক্তিকে আর্মি অ্যাক্ট 1952-র অধীনে, মার্শাল ল অ্যাক্টের অধীনে বিচার করা যাবে যদি রাষ্ট্রপতি শুধু অনুমোদন দেন। এবং এটা রাষ্ট্রপতি এবং প্রধান সেনাবাহিনীর প্রধানের মধ্যে বিষয়। রাষ্ট্রপতি বলবেন যে আমি অনুমোদন দিয়েছি, আর সেনাপ্রধান বলবেন যে আমি অনুমতিটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে মুশাররফ ঠাকুর অথবা যে কোনো ব্যক্তিকে এটার আর্মি অ্যাক্টের অধীনে বিচার করা যায়। তো সেইখানে আমি আপনি বলছি, আর্মি দেখছে যে ডক্টর ইউনূস জাহাঙ্গীর গেইট আর যমুনার দূরত্ব বাড়াচ্ছেন, তো আর্মি কেন নিজ দায়িত্বে এইটা করবে? আপনি আর্মির যে লোকগুলিকে এই যে আইসিটিতে আনা নেওয়া করা হচ্ছে, খুব ইজি আর্মি অ্যাক্টের সেকশন 59 অনুযায়ী সিভিল অফেন্স হিসাবে এদের বিচার হইতে পারতো আর্মি অ্যাক্টের ভিতরে। এবং এই এতদিনে এদের বিচার টিচার হয়ে সব সমাধান হয়ে যেত। তো এটা করলেন কেন? এটা আনবেন তারা, উনি চেয়েছেন যে বিচার না, আর্মিকে অ্যাজ প্রতিষ্ঠান, ডক্টর ইউনূস চেয়েছেন অ্যাজ প্রতিষ্ঠান আর্মিকে অপদস্থ করতে। এইখানে যারা হবে বিচার, এই হবে, আলোচনা হবে, সব কিছু পত্রপত্রিকায় আসবে সব কিছু। তো এই জন্য আমি আপনাকে বলি, আর্মিকে ডক্টর ইউনূস অন বোর্ড করতে পারেন নাই, তার সাথে একত্র উনি শাসন ব্যবস্থায় তাদেরকে একত্র করতে পারেন নাই, জড়িত করতে পারেন নাই। তো এই জন্য আমি আপনি বলছি, আর্মি যদি গত পরশুদিন উনি যদি আর্মির কাছে চাইতেন এই সাহায্য যে প্রথম আলো বাঁচাও, প্রথম আলো বেঁচে যেত। তো এই জন্য আমি আপনি বলছি যে সব কিছু একটা সিলেটি প্রবাদ দিয়ে শেষ করি, কয় গড় নষ্ট বড় ভাই পাগল। মানে একটা সংসার ছিন্ন ভিন্ন, একটা সংসার নষ্ট ততক্ষণ হয় না যতক্ষণ পর্যন্ত ওই সংসারের যে বড় ভাই আছে ওইটা যতক্ষণ পর্যন্ত উন্মাদ পাগল না হয়েছে, অথবা তার উদ্দেশ্য খারাপ না হয়েছে, মেনস্রিয়ায় পরিপূর্ণ না হচ্ছে, দুষ্ট মনে পরিপূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা সংসার ভাঙে না। তো আমাদের প্রথম এবং শেষ সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস। যে আমাদের প্রথমেই একটা দরকার ছিল আর্মি ব্যাকড্রপ, সেই সময়ই
তাহলে আজকের এই ঘটনাগুলো ঘটতো না, আর্মির একটা নিয়ন্ত্রণ থাকতো। এখন বর্তমান সরকার আর্মির থেকে ছাত্রদেরকে বেশি গুরুত্ব দেয়। ছাত্ররা আর্মিকে গালি দিচ্ছে। আমার ছাত্র শব্দটার প্রতি আমার ছাত্র যথেষ্ট আপত্তি আছে, ছাত্র কারণ বলতে চাচ্ছি না, দুষ্কৃতকারী। কোটি কোটি ছাত্র, তার মধ্যে Right. 5-10 জন তো সব ছাত্রের প্রতিনিধিত্ব করে না। এক্স্যাক্টলি। এবং একটা সিস্টেমেটিক কনস্পিরেসি চলছে আর্মিকে ডিমোরালাইজড করার, গালি দেয়া। চিফের বিরুদ্ধে গালি হয়, রাস্তাঘাটে চিফের বিরুদ্ধে গালি হয়। চিফের সাথে এখানে কি সংযোগ? অর্থাৎ এখানে একটা প্রভোকেশন আছে, একটা উস্কানি আছে, একটা চেইন অফ কমান্ডকে ভেঙে ফেলার আগ্রহ আছে। কারণ বাংলাদেশে একটা ইনস্টিটিউশন আছে যারা বাংলাদেশ কখনো বিপ্লবী সরকার হলে, কখনো তালেবান সরকার হলে, কখনো অন্য কিছু হলে তারা চেষ্টা করবে দেশটাকে বাঁচানোর। ওই একটা ইনস্টিটিউশন রয়ে গেছে, বাকি সব ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ অর্ধেক ধ্বংস করেছে, জুলাইয়ের পরে বাকিগুলো ধ্বংস হয়েছে। ওই ইনস্টিটিউশনটাকে সবাই নষ্ট করতে চাচ্ছে, আর্মিকে কাজ করতে দেয়া হয় নাই। হ্যাঁ, আর্মিও টলারেন্স লেভেল অনেক বাড়িয়েছে, মানে আমি আর্মিকে এত টলারেন্স লেভেল কখনো কল্পনা করি নাই। এটার পিছনে একটা কারণ হচ্ছে তারা ডক্টর ইউনূসকে ন্যাচারালি অ্যানয় করতে চায় না, তার ইন্টারন্যাশনাল ইমেজ, তার সব কিছুর কারণে ডক্টর ইউনূস কিছুটা ব্ল্যাঙ্ক চেক নিয়েই বাংলাদেশে আসছে। এরকম ক্ষমতা কিন্তু কেউ পায়নি। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এখন দেখছে না যে উনি দেশটা কিভাবে রান করছেন। হ্যাঁ, এখানে একটা প্রবলেম যে দেশটা তো আমাদের, ইন্টারন্যাশনাল কমিউনিটির সমস্যা তো আসলে এটা তাহলে হিসেবে তারা আমাদের দেখে না। তো আমরা এটাই আমাদের ব্যর্থতা আসলে। এই দেশের সমস্যা, এই দেশের মানুষ, এই দেশের রাজনীতিবিদ, এই দেশের ব্যুরোক্রেসি, এই দেশের মিডিয়াকে নিয়েই বুঝতে হবে। এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে কখনো সমাধান করতে পারেনি। আসলে স্টপ গ্যাপ কিছু সমাধান করতে পারে, তো ওইখানে সেনাপ্রধানের সাথে বা আর্মির সাথে ইউনিসের সরকার একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এবং সেই গ্যাপের কারণে আমার মনে হয় আর্মি চলবে কিভাবে? আপনার আর্মিদের অফিসারদেরকে আপনি আইসিটিতে নিয়ে আসতেছেন, যেটা অনায়াসে কোর্ট মার্শালে ট্রায়াল করা যেত, কারণ ওখানে অনেক রিজার্ভেশন আছে। আপনি কোর্ট মার্শালকেই বা মার্শাল ল কোর্টকেই আইসিটি ট্রাইব্যুনাল ফর আর্মি অফিসার করতে পারতেন। আইনগতভাবে অনেক সুযোগ ছিল, কোনো অসুবিধা হতো না, অর্ডিন্যান্স জারি করেই করা যেত। কিন্তু আপনি ইচ্ছে করে এখানে আইসিটিতে আনলেন। সিনিয়র অফিসারদেরকে যখন সবাই দেখছে আইসিটিতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই চেইন অফ কমান্ড, জুনিয়র অফিসার সব মিলিয়ে এখানে একটা ভজঘট তৈরি হবে। আর্মি দুর্বল হয়ে যাচ্ছে। কোন আর্মি দুর্বল হচ্ছে? কোন দেশের আর্মি? কারা করছে? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আর্মি। সেই শেষ করে দিচ্ছি, আজকে যদি ম্যাসিভ একটা দুর্ঘটনা ঘটে, ভূমিকম্প হয় ম্যাসিভ, আর্মি ছাড়া আপনি উদ্ধার করতে পারবেন? এই বোধশক্তির কারণেই এই দেশকে ভালোবাসার লোকের অভাব কমে যাচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে তার স্ট্র্যাটেজি খুব দ্রুত চেঞ্জ করতে হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব এবং পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং মোশাররফ আহমেদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। দিনটা অত্যন্ত শোকাবহ। ওসমান হাদির জানাজা, দাফন, মুক্তিযুদ্ধের অন্যতম সেনাপতি, উপ অধিনায়ক এ কে খন্দকার বীর উত্তমের মৃত্যু, 6 জন সেনা সদস্য যারা আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে ছিলেন, সুদানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের মরদেহ ঢাকায় ফেরত এসেছে। সব মিলিয়ে একটা শোকাবহ দিন। কিন্তু এই শোককে আসলে আমাদের শক্তিতে পরিণত করা দরকার। সেই জায়গাটা অনুপস্থিত, বরং শোকটাকে কীভাবে ব্যবহার করা যায় নানা কাজে, ধ্বংসাত্মক কাজে, সেই প্রবণতা আমরা লক্ষ্য করছি। এবং এই জায়গায় সরকারের ভূমিকাটা আমার দু অতিথি টেবিলের দু প্রান্ত থেকে সমালোচনা করেছেন। তারা সরকার দেশে আছে কি নেই সেটাই বোঝা যাচ্ছে না, এটা বলছেন। একজন তো বলেছেনই, দেশে এখন সরকার বলে আসলে কিছু নেই, এবং সরকারের ভেতরে কেউ হয়তো কিছু করতে চাচ্ছেন না, কেউ পারছেন না, কেউ করছেন না, এরকম কথা ওনারা বলেছেন। এবং আমার আরেক অতিথি সরকারের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন এবং তারা ঘৃণার চাষাবাদ করছে, একথাও বলেছেন। নির্বাচন একটা মূলর মতো ঝুলিয়ে রেখেছেন, কিন্তু একটা ভালো নির্বাচন করবার জন্যে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করবার দরকার, সেটা একেবারেই অনুপস্থিত। এবং যারা নির্বাচন নিয়ে আশাবাদী বা মনে করছেন একটা নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান তারা করে ফেলবেন, শেষ পর্যন্ত যারা এই আশা দেখছেন তারা নির্বাচনের দিন নির্বাচনী রিংয়ের বাইরে চলে যান কিনা ফলাফলে গিয়ে, সেটাও তাদের আসলে বিবেচনার দাবি রাখে। কারণ যা কিছু হচ্ছে তা কিছু আসলে জনগণকে পূর্ণ ক্ষমতা দিয়ে হচ্ছে না, জনগণকে ম্যানিপুলেট করবার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনটাও হয়তো ওইভাবে ম্যানিপুলেট করবার চেষ্টা হবে। এবং যে কারণে আমার অতিথিরা টেবিলের দু প্রান্ত থেকে বলছেন যে প্রতিষ্ঠান হিসেবে যেটি একমাত্র দাঁড়িয়ে আছে এবং সব সময় বিপদে আপদে জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াতে পারে, তার সক্ষমতা আছে, সেই সশস্ত্র বাহিনীকে পুরো প্রক্রিয়ার বাইরে আসলে রাখবার চেষ্টা করা হচ্ছে। এবং বিপদটা আসলে সেখানেই। কাজেই আমরা আশা করব যে এই পরিস্থিতিতে থেকে যে কোনোভাবে, যেভাবেই হোক,
দ্রুত মুক্তির একটা উপায় আসলে খোঁজা দরকার এবং সেখানে অবশ্যই দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল এবং বিশেষ করে এই মুহূর্তে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দলটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার দলের যে নেতা তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে এইসব বিষয়ে তারা একটু সজাগ সতর্ক এবং যে ভূমিকা আসলে রাখা দরকার সেই ভূমিকাটা রাখবেন। এখানে এদিক ওদিক টাকা ব্যয়ের কোনো সুযোগ আছে বলে মনে হয় না। আমাদের সঙ্গে থাকবার জন্য, আমাদের কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।